তারা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে চায়। তাদের এই অন্যতম প্রাথমিক লক্ষ্য কেমন মনে হচ্ছে আপনার? আপনাকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। এখন যেহেতু ওনারা রাজনৈতিক দল, এক একটা রাজনৈতিক দলের এক একটা চাহিদা থাকতেই পারে এবং আমরা সবাই এটা পজিটিভলি দেখি। এখন জনগণই ঠিক করবে ভোটের মাধ্যমে। নিশ্চয়ই যেহেতু ওনারা রাজনৈতিক দল, ভোটের মাধ্যমে যদি ওনারা আসেন তাহলে ওনাদের ইচ্ছা প্রতিফলিত হবে, ওনারা কাজ করবেন। আমাদের কাছে এটা 42টা 43টা নিবন্ধিত রাজনৈতিক দল আছেন, ওনারা তো এখনও নিবন্ধন পাননি। যখন নিবন্ধন পাবেন বা না পাক, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি আমার কাছে ব্যক্তিগতভাবে। বাট একটা রাজনৈতিক দলের অনেক ধরনের দাবি থাকতেই পারে, এটা ওনাদের দাবি। ওনারা মনে করেন যে বাংলাদেশে একটা সেকেন্ড রিপাবলিক হওয়ার প্রয়োজন আছেন। আর সো আমি এটাকেই পজিটিভলি দেখি। আমার কোনো কিছু না যে আমি এটাতে একমত হই না হই বা বিএনপি একমত হয় না হয় বা অন্য কেউ হয়, এটা আসলে রেলিভেন্ট না। ওরা একটা রাজনৈতিক দল, ওনারা আত্মপ্রকাশ করেছেন, ওনারা ওনাদের দাবি করেছেন, জনগণ ঠিক করবে। জি, নির্বাচনের মাধ্যমে তারা আসলে, কিন্তু তারা চাচ্ছেন যে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান। গণপরিষদ নির্বাচনটা বোধহয়, যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং, তারা সাধারণ যে জাতীয় নির্বাচন তার আগেই চাচ্ছেন। আমি আপনাকে আগেই বললাম যে এই জিনিসগুলি হতো যদি এখানে একটা বিপ্লবী সরকার হতো। স্বৈরাচার পতনের পরে যদি একটা বিপ্লবী সরকার হতো তখন এই জিনিসগুলি আসতো। এখন আপনি কিছু কিছু সময় সংবিধানকে আপনি রেসপেক্ট করবেন, আবার কিছু কিছু সময় আপনি বিপ্লবী হয়ে যাবেন, এরকম একটা মিক্স কালচার এখন চলছে। তো কখনো ওনারা সংবিধানকে মানছেন, কখনো ওনারা আবার বলছেন আমরা বিপ্লবী, কিসের সংবিধান, এটা হওয়া দরকার। এই কথাগুলি বিপ্লবী সরকারের কথা। গণপরিষদ হওয়া দরকার, বা সবাই মিলে একটা কনসেনসাস হওয়া দরকার, সংবিধানকে ছুঁড়ে ফেলা দরকার, এই সংবিধান হবে না 72-এর সংবিধান, নতুন সংবিধান দরকার। এবং বাট এই জিনিসগুলির জন্য আমার মনে হয় আমরা টু লেট। এখন আমার ধারণা, আমার কাছ থেকে আমার ধারণা এটা টু লেট। অলরেডি নির্বাচন নিয়ে কথা হয়ে গিয়েছে এবং উই হ্যাভ স্টার্টেড বিলিভিং যে নির্বাচন হবে ডিসেম্বর মাসে। আমরা আর্মি চিফের কাছ থেকেও শুনতে পেরেছি, আমরা চিফ অ্যাডভাইজারের কাছ থেকে শুনে, আমরা বিভিন্ন উপদেষ্টার কাছ থেকে শুনতে পেরেছি। আমার মনে হয় ওনাদেরকে এখন ওটাতে বেশি কনসেন্ট্রেট করা উচিত যে নির্বাচনের মাধ্যমে যদি ওনারা ক্ষমতায় আসেন তাহলে করবেন ওনারা। জি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যে যারা গণপরিষদের বিষয়ে সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয়ে সামনে আনছে, হয় তারা বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে আছে বা ষড়যন্ত্র করছে। আপনি কোনো ষড়যন্ত্র দেখেন? না, আমি ষড়যন্ত্র দেখবো কেন? ইটস অল পার্ট অফ পলিটিক্স। আমি ষড়যন্ত্র ওই এটা অনেক কঠিন একটা শব্দ, আমি হয়তো সেটা ব্যবহার করব না, বা বোঝে না আমি সেটাও বলবো না, সেটা অনেক পার্সোনাল হয়ে যাবে। অবশ্যই ওনারা বুঝেন, মানে ওনারা এটা চাচ্ছেন। এবং সালাউদ্দিন সাহেব খুব লজিক্যালি একটা কথা বলেছেন যে যদি বাংলাদেশ ওই দিকে যায়, যদি গণপরিষদ ভোট হয় বা অন্যান্য কোনো কিছু হয়, তাহলে সেই জিনিসগুলি আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচনটা সেটাকে অনেক বিলম্বিত করবে। এই কারণেই বারবার সবাই এই কথাটা বলছে। ঠিক যেমন এই হঠাৎ করে এখন এই সেকেন্ড রিপাবলিকের কথা আসলো, কিছুদিন আগে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছিল। আপনি দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু ন্যাশনাল চার্টার নিয়ে কথা হচ্ছিল, এর আগে আনুপাতিক ভোট নিয়ে কথা হচ্ছিল। সো প্রত্যেকটা জিনিসই কিন্তু কি হবে আমাদের নির্বাচনটাকে, বিকজ প্রত্যেকটা জিনিস খুব ইন্টার রিলেটেড। আপনি যদি আনুপাতিক হারে ভোট করতে চান, আপনার আরপিওর অনেক কিছু পরিবর্তন করতে হবে। আপনি যদি স্থানীয় সরকার এখন করতে চান, অনেক গ্রাউন্ড রিয়ালিটিতে অনেক প্রবলেম দাঁড়াতে পারে, বিকজ আইন শৃঙ্খল পরিস্থিতি আপনি নিজেও জানেন যে কী অবস্থা। এবং আপনি যদি দেখেন যে এমন একটা সময় যদি আসে যে সাধারণ একটা পরিবেশের মধ্যেও যখন আপনার স্থানীয় সরকার নির্বাচন হয়, তখন যেই পরিমাণ সন্ত্রাস এবং মারামারি সেখানে হয়, এখন যেই পরিমাণ পুলিশের যা ভূমিকা, এখন যদি আপনি নির্বাচন দিয়ে দেন তাহলে এইটা আরও অনেক বেড়ে যাবে। প্লাস ইউনিয়ন বা ওয়ার্ড লেভেলে অনেক আওয়ামী লীগের নেতা আছে যারা আস্তে বের হয়ে আসার চেষ্টা করবে, সেখানে কিন্তু অনেক গণ্ডগোল হবে। তো আমি মনে করি দিস ইজ নট দ্য রাইট টাইম, যেটা আমরা ইউনূস সাহেবের সামনেও বলেছি এবং বিএনপিও আমাদের সাথে একমত, অনেকে চাচ্ছে। সো আমি মনে করি এটা চেতেও পারে, বাট এটা সরকারের উপর, সরকার কোনটা করবে। আর বিএনপি বিং লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন এই মুহূর্তে, আমি শিওর বিএনপির একটা প্রেশার তো থাকবেই, যেটা আমাদের প্রেশার, মাইন টু বি প্র্যাকটিক্যাল, মানে আমার প্রেশার বা বাংলাদেশ জাতীয় পার্টির প্রেশার বা ছাত্রদের প্রেশার বা বিএনপির প্রেশার তো এক না, বা জামায়াতে ইসলামের প্রেশার। তো আমি বারবারই এই জন্যই হয়তো সালাউদ্দিন সাহেব বলেছেন যে সব কিছুই নির্বাচনকে বিলম্বিত করার একটা
পায়তারা বা একটা দুর্বিসন্ধি অনেকের কাছে মনে হয়। অনেকের কাছে মনে হচ্ছে নির্বাচনের সময় নিয়ে গড়িমসি করছে সরকার, এমন একটা অভিযোগ করছে বড় দল বিএনপি। প্রধান উপদেষ্টা যদিও ডিসেম্বরের 25-এর কথা বলেছেন যে এর মধ্যে নির্বাচন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবারও সালাউদ্দিন আহমেদের প্রসঙ্গই আসছে। তিনি যেটা বলেছেন গতকালকেই সম্ভবত, তিনি একটা আলটিমেটাম দিয়েছেন যে চলতি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো, এরকম একটা কথা তিনি বলেছেন। আপনার চোখে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দ্বিধা বা একটু পেছানোর চেষ্টা করছে, এই ধরনের কোনো কিছু চোখে পড়ছে কিনা? না, আমি আজকে পর্যন্ত আই ওয়ান্ট টু গিভ দেম বেনিফিট অফ দ্য ডাউট, যে কোনো অসুবিধা নেই তারা করছে, কিন্তু সিচুয়েশন তো হয়ে যেতে পারে, যে কোনো সময় একটা সিচুয়েশন বের হয়ে আসতে পারে যেখানে নির্বাচনটা একটু বিলম্বিত হতে পারে। ওই ধরনের সিচুয়েশনই যাতে না আসে, বিকজ আপনার একটা জিনিস অ্যাকসেপ্ট করতে হবে যে ইউনূস সরকারটা পলিটিক্যাল সরকার না, এটা একটা রাজনৈতিক সরকার না। ওনারা এসেছেন একটা দেশের এমন একটা ক্রাইসিসের সময়, এবং এসেছে মানে কি আমরাই নিয়ে এসেছি, সবাই মিলেই তো ওনাদেরকে নিয়ে এসেছেন। তো বাট পলিটিক্স যতই না করুক, পলিটিক্সের মধ্যে তো পড়ে যাচ্ছে, বিকজ পলিটিশিয়ানদেরকে নিয়েই ডিল করতে হচ্ছে। তো আমি মনে করি যে সালাউদ্দিন সাহেব বা বিএনপির তরফ থেকে যে ক্রমাগত যে একটা চাপ দেওয়ার, আমি মনে করি পলিটিক্যালি এটা কারেক্ট, যে আমরা চাপে রাখবো যাতে করে ওনারাও মাথায় রাখে যে না, আমাদের সঠিক সময় নির্বাচন দেওয়ার যথেষ্ট বাইরের চাপ আছেন এবং ন্যাশনাল কমিটমেন্ট আছে। বিকজ যখন ডক্টর ইউনূস সাহেব টিভির সামনে বলে দেয় বা আর্মি চিফ টিভির সামনে বলে দেয়, তখন তো জাতি একটা স্বপ্ন দেখা আরম্ভ করে। আর আমি মনে করি এখন নির্বাচনটা খুব দরকার, কারণ ইকোনমি স্থবির হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গিয়েছে, মানে সব কিছু যেমন আটকে গিয়েছে, যে একটা সেটেল নির্বাচন হলে মানুষ আবার কাজ করা আরম্ভ করবে। যার সাথে আপনি কথা বলবেন সবাই বলবে যে নির্বাচনের পরে করব, একটা দালান বানানো থেকে আরম্ভ করে যে কোনো ধরনের সব কিছু। তো ইকোনমির অবস্থা কিন্তু বেশ খারাপ, আর এই খারাপ কিন্তু আজকে থেকে না, এই খারাপ আপনার মনে আছে 2024-এর নির্বাচনের 6 মাস আগে থেকেই গন্ডগোল যখন স্টার্ট হয়, তখন থেকে আজকে পর্যন্ত, এর আগে কোভিড গেল। তো আমি মনে করি কিন্তু এই নির্বাচনের দিকে যাওয়াটাই মানুষের কথা চিন্তা করে বেটার। আর ছাত্ররা বা যারা দল করেছেন বা যারা করছেন বা সামনে আরও যেসব দল আসবেন, ওনারা যদি জনগণের সাথে, জনগণ যদি ওনাদেরকে গ্রহণ করে, অফকোর্স ওনাদের এই জিনিসগুলি তো আমরা মানে কি বাংলাদেশের জনগণ এটা কগনিজেন্সে নেবে। আদারওয়াইজ তো আপনার দাবি আমার দাবি একই দাবি, এটা তো কোনো কথা না। কিন্তু ধরেন আপনি বিজেপি বা বিএনপি বা আরও যে কয়েকটি দল নির্বাচনের কথা বলে, তখন এক ধরনের প্রতি উত্তর পাওয়া যায় অন্য একটা গ্রুপ থেকে যে এই আন্দোলনের সময় কোন গ্রাফিতি বা কোন দেয়াল লেখনে নির্বাচনের কথা ছিল, সবাই সংস্কারের কথা বলেছে, নির্বাচনের কথা তো কেউ বলেনি। না, আমরা তো সংস্কার না বলছি না, বাট আপনার এমন সংস্কার করতে হবে যেই সংস্কারটা, দেখেন ছোট ছোট সংস্কার আপনি করেন, কোনো অসুবিধা নাই, বাট আপনার এমন সংস্কার করতে হবে যেই সংস্কারটা জনগণ আপনাকে ম্যান্ডেট দেয়। জনগণও আপনার সরকার চালাতে দেয় নাই, সরকার নামাতে আপনাকে ম্যান্ডেট দিয়েছিল। এই ছাত্রদেরকে বা যারা এখন দাবি করছে সংস্কারের, তাদেরকে দিয়ে তো দল বানিয়ে সরকার চালানোর স্বপ্নও তাদের ছিল না, সংস্কারের ছিল। তো ওনারা দল বানাচ্ছে কেন, তাই না? এই প্রশ্ন তো আমরাও করতে পারি। ওনারও যে রাজনৈতিকভাবে, তাহলে ওনাদেরও অভিপ্রায়, অভিরুচি, ইচ্ছা, বাসনা, লালসা যে ওই চেয়ারে তারা পার্মানেন্টলি বসবে, জিনিসটা আসলে এরকম না। এই আন্দোলনটা তো কোটা থেকে স্টার্ট হয়েছিল, সংস্কারের জন্য তো স্টার্ট হয় নাই শুধুমাত্র কোটা। এটা তো আওয়ামী লীগ প্লেড স্টুপিড, যে আওয়ামী লীগ একটার পর একটা মানুষ হত্যা করা আরম্ভ করলো, কথা বলা আরম্ভ করলো, এমনভাবে করতে করতে সারা বাংলাদেশ এসে এই ছাত্রদের পাশে দাঁড়ালো। এই ছাত্রদেরকে মারা হলো, হত্যা করা হলো, সাধারণ মানুষকে হত্যা করা হলো, আমাদেরকে জেলখানে নিয়ে যাওয়া হলো, সবাইকে। আমরা এক্সপ্রেসলি ইমপ্লাইডলি, এই যে অনেকে আমি দেখি যে বিএনপি এই আন্দোলনের সাথে ছিল না বলেছে, অবশ্যই বিএনপি কি মুখে বলবে নাকি? আমরা কি মুখে বলবো নাকি যে আন্দোলনের সাথে? তাও তো এটা পলিটিক্যাল আন্দোলন হয়ে যাবে। আমরা তো চাচ্ছিলামই যাতে এই আন্দোলনটা পলিটিক্যাল না হয়, যাতে করে আওয়ামী লীগ খুঁজতে থাকবে। আপনি লাস্টে দেখলেন না আওয়ামী লীগ কী করলো, জামাতকে ব্যান করলো। বিকজ আওয়ামী লীগ চাচ্ছিল যে জামাতকে ব্যান করার পর যাতে জামাত রাস্তায় নামে, যাতে এই ছেলেগুলিকে হত্যা করার আওয়ামী লীগ একটা জাস্টিফিকেশন পায় যে এরা জঙ্গি। তো আমরা তো ওই পলিটিক্যাল ট্র্যাপে পা দিই নাই। তো এইটা কোটা আন্দোলন থেকে যখন এই আন্দোলনটা সারা বাংলাদেশের মানুষ পাশে দাঁড়ালো, যখন নির্বিচারে গুলি করা হলো, এই নাহিদ, আসিফ, হাসনাত, সার্জি, ওদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হলো, আমরা তো ডিবি অফিসে ছিলাম, ওদেরকে নিয়ে আসলো, ওদের অত্যাচার করা হলো, তখন মানুষ এসে ওদের পাশে দাঁড়ালো, ইমোশনের জায়গা আসলো। তখন যে যেভাবে নির্যাতিত, সে সেই কারণে এসে ওদের পাশে দাঁড়ালো। অ্যান্ড তখন এটা এক দফায় চলে গেল। এক দফার আগে তো 9 দফা ছিল, তার আগে অন্য দফা ছিল।
তো আমার প্রশ্নটা হলো এরকম হতেই পারে, ইট ডাজন্ট ম্যাটার যে সংস্কারের কথা আপনি বলবেন বলে আপনি কি সংস্কার করতেই থাকবেন, পারপিচুয়াল সংস্কার, এই দেশে নির্বাচন হবে না? আপনি বলে দেন যে ভাই এই সংস্কারগুলি, আমরাও তো বলি এই সংস্কারগুলি সরকার করুক, বাকিটা সামনে যারা নির্বাচিত সরকার তারা করবে। আর আমরা যদি এই সংস্কার না করি তাহলে আমরা জনগণের কাছে দায়বদ্ধ না? একটা জিনিস তো এখন আমাদের মেনে নিতে হবে যে সরকার ফালানোটা এখন আর খুব একটা কঠিন ব্যাপার না, এই জিনিসটা আমরা দেখে ফেলেছি। তো আই এম শিওর আমরাও মানে কি যারাই ক্ষমতায় যাবে তারা এই ব্যাপারে অনেক কেয়ারফুল থাকবে যে ন্যাশনাল কমিটমেন্টকে রেসপেক্ট করার জায়গাটা আরও বেশি থাকতে হবে। জি, একজন উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে উপদেষ্টারা রাজনীতিতে আসবেন কিনা, তো উত্তরে তিনি বলেছেন তারা রাজনীতিতে আসবেন কিনা বা আসবেন কিনা সেটা সময় বলে দিবে। উপদেষ্টাদের মধ্যে আপনি রাজনৈতিক আকাঙ্ক্ষা লক্ষ্য করেন কিনা, বা উপদেষ্টাদের মধ্যে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরিই হয় সেটা কি দোষের কিছু কিনা, বা সেটা কোনো সমস্যা সৃষ্টি করতে পারে কিনা? না, আমি একদমই মনে করি না। উপদেষ্টার মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা যদি হয় তাহলে আমি শুধুমাত্র আসিফ আর মাহফুজ যারা আছেন ওনাদেরকে দেখি, আর বাকিদেরকে আমার মনে হয় না যে ওনারা রাজনীতি করতে চান। অফকোর্স ওনারা রাজনীতি করতেই পারেন, কিন্তু প্রবলেমটা হলো আপনি দলও করবেন, আপনি সরকারেও থাকবেন, এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়ায়। এই জিনিসটা ভবিষ্যতে ওনাদেরকে অনেক প্রশ্নের মুখে ফেলবে যে আপনি দলও করছেন, কারণ আপনারা যে ওখানে উপদেষ্টা আছেন এটা তো স্টুডেন্ট কোটায় আছেন আপনারা, তাই না? সো এক ব্যক্তি নাহিদ যদি ছেড়ে দিয়ে নাহিদ যদি আজকে হঠাৎ করে এই দলের আহ্বায়ক হয়ে যায়, তার মানে এই না যে আর বাকি সবাই এখান থেকে মুক্ত, বিকজ যেই কয়জনই উপদেষ্টা হয়েছেন তারা স্টুডেন্ট কোটায় হয়েছেন, তার মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এখনও সরকারে আছে, অ্যাট দ্য সেম টাইম দে আর মেকিং আ পলিটিক্যাল পার্টি। সো এটা আমার মনে হয় একটু দৃষ্টিকটু, এটা করা উচিত হয়নি। আমার মনে হয় প্রত্যেকটা উপদেষ্টারই পদত্যাগ করা উচিত ছিল যারা রাজনৈতিকভাবে সামনে করতে চায়, এবং আমি মনে করি রাজনীতি সেটা এখনই, হ্যাঁ এখনই করা উচিত, আদারওয়াইজ তো এটা প্রশ্ন দাঁড়াবে। আমরা তো 2-1 দিন পরে তো আমরা এই কথাগুলি বলা আরম্ভ করব যে আপনারা তো দলের থেকে দল বানাচ্ছেন। কোনোভাবেই কি আসিফ মাহফুজ এরা কোন ক্যাটাগরিতে, মানে কোন কারণে তার উপদেষ্টা? ছাত্র বৈষম্য বলেই তো উপদেষ্টা, ওই আন্দোলনের জন্যই তো তার উপদেষ্টা। তো আজকে যে দলটা হলো ওই আন্দোলন থেকেই তো দলটা হলো, তারাই তো করলো, তাহলে তারা বেনিফিট পাচ্ছে না? তো আমার মনে হয় এই জিনিসটা একটু দৃষ্টিকটু হয়ে গেছে। আমার মনে হয় ওনাদের এটা ছেড়ে দেওয়া উচিত, এবং আমি শিওর ওরা ভালো করে পলিটিক্স করলে এতে দোষের কিছু নয়। আমরা চাই, দেখুন আমি কিন্তু ছাত্রদেরকে খুব পজিটিভলি দেখি, এবং আমি এটাও দেখি যে ওনারা পলিটিক্যাল এডুকেটেড না, দে আর ভেরি ইয়াং, ইউ হ্যাভ টু গিভ ইট টাইম। ওনাদের কাছ থেকে পলিটিক্যাল ভুল ত্রুটি হতেই পারে। আমি যদি প্রথম দিন থেকেই তাকে যদি বিএনপি সালাউদ্দিন সাহেবের সাথে কম্পেয়ার করি, বা আমি আমার নিজের সাথেও কম্পেয়ার করি, বা নূরের সাথেও কম্পেয়ার করি, এটা ফেয়ার হবে না। ওনাদেরকে শিখতে দিতে হবে, ভুল ত্রুটি করবে, এবং আমাদের এটাও স্মরণ রাখতে হবে যে ওদের স্যাক্রিফাইসটা কত ছিল। এই যে আমরা আজকে কথা বলছি বা যা করছি, যদিও প্ল্যাটফর্মটা রাজনৈতিক দল দ্বারা করা বা সাধারণ মানুষের করা, বাট ফাইনাল গেম বা ফাইনাল কাজটা তো ওদের নেতৃত্বেই করা, এবং ওরা বাচ্চা মানে অল্প বয়সের ছেলেরা অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারে, তা করে নাই। সো আমার ওই দুর্বলতার জায়গাও আছে। অ্যাট দ্য সেম টাইম বস্তুনিষ্ঠ সমালোচনা আমার করতেই হয়, বিকজ আমি রাজনীতি করি। কিন্তু ওরা যদি রাজনীতি করে বা ওনারা যদি রাজনীতিতে আসেন, আমি হৃদয় থেকে স্বাগত জানাই, বিকজ আমরা চাই। মেজর প্রবলেম আমি মনে করি বাংলাদেশে সেটা হলো ভালো ছেলেরা রাজনীতি করে না। সুতরাং এখানে যদি ওরা যদি 10টা ভালো ছেলে রাজনীতিতে দিতে পারে, যাকে আমরা দেখে যেতে পারবো আগামী 10-15 বছর পরে যারা বাংলাদেশকে লিড করবে, আই উড বি ভেরি হ্যাপি। জি, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এ দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেনাপ্রধান সতর্ক করেছেন। এই সতর্কবাণী আপনি, আপনার দল বিজেপি বা অন্য দলগুলোকে তিনি সতর্ক করার পর তাদের আচরণে তারা বুঝতে পেরেছে বা জিনিসটা গ্রহণ করেছে, তাদের আচরণে তাই মনে করেন কিনা? দেখুন এইটা আসলে কার আচরণ ওনাদের ব্যাপার। আমি এই সেনাপ্রধানের এই কথাটাকে খুব পজিটিভলি দেখি, বিকজ আমাদের কোনোভাবেই ভুলে যাওয়া উচিত না যে 17 বছর আওয়ামী লীগ কী করেছে, এবং কত রক্তের বিনিময়, কত কষ্টের বিনিময়, কত গণতন্ত্র হত্যার বিনিময়, কত কিছুর বিনিময় আপনারা এখানে বসে, আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না যদি টেলিভিশন যদি ওই এই 5ই অগস্ট না ঘটনা করতো। আমি তো এখানে থাকতামই না, হয়তো দেখা যেত জেলে থাকতাম। তো আমাদের এই ছোট ছোট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাদাকাদি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না। আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। যেহেতু উনি রাজনীতি করেন না, উনি তো বাইরে থেকে অ্যাজ আ স্পেকটেটর উনি দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলি কী করছে, কীভাবে কথা বলছে, ওই মিউচুয়াল রেসপেক্টের জায়গা চলে যাচ্ছে, যেই জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে। তা আমি মনে করি যে ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে
এই জায়গায় আসছি। সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা যাই করি না করি, যতই দাবি করি, ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না। বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি এইখানে, আমরা সবাই যুদ্ধ করেছি, যে যার মতো যুদ্ধ করেছে। তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটি বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটেই এটা গ্রহণ করা উচিত। আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলেই যদি আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে। সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই সাধারণত বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। আমার মনে হয় উনি তাই বলেছেন। তো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়াকশন থাকতে পারে, বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচণ্ড পজিটিভভাবে দেখি। বিকজ এই সরকার, গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়ার ইসে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল, স্পেশালি এই সেনাপ্রধানের একটা ভূমিকা ছিল। তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই পারপাস কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা না যেতে পারি, তো এটা আমাদেরও যেমন দায় দায়িত্ব, এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব। আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন। জি, গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে কিছুদিন আমরা কারাকারি দেখলাম, এখনো দেখি কেউ কেউ করেন, কে কাকে আশ্রয় দিয়েছে, কে কাকে মোবাইল কিনে দিয়েছে, কে কর্মসূচির নাম দিয়েছে, কে ডিবি অফিসে নির্যাতন সহ্য করেছে, কারা বেশি গ্রেফতার হয়েছে, এক যুগেরও বেশি সময় ধরে কারাবরণ করেছে বা গুম খুনের শিকার হয়েছে, নানান ধরনের আলোচনা আমরা দেখেছি। কিন্তু একটা বিষয় আপনারও চোখে পড়েছে হয়তো, গণ অভ্যুত্থানের সাধারণ জনতা যাদের কোনো প্ল্যাটফর্ম নেই, যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছেন, আন্দোলন শেষে যে যার পড়ার টেবিলে ফিরে গিয়েছে, যে যার কাজে ফিরে গিয়েছে, তারা বাদে সকলেই আসলে নিজেকে একজন মাস্টার মাইন্ড হিসেবে ভাবছেন কিনা, এই জিনিসটা আপনার ফিল হয় কিনা? মানে সেটাতে যদি ফিল করেই, এক একটা গ্রুপ যদি নিজেকে মাস্টার মাইন্ড হিসেবে ফিল করে, তাতে কোনো কিছু দোষের দেখা? একদমই দোষের কিছু না, একদমই না। আমি মনে করি এটা একটা গণ অভ্যুত্থান, এটা ছাত্র জনতার অভ্যুত্থান। সো যে রাস্তায় দাঁড়িয়ে একটা ইট মেরেছে সেও মনে পুলিশের গায়ে, সেও মনে করে যে আমি এই কাজটা করেছি, তো ওনাকে ওই ক্রেডিটটা দিতে তো, এই কৃপণতা তো আমাদের দরকার নাই। আমি মনে করি সবাই মিলেই করেছে এই জিনিসটা, বাট অফকোর্স স্টুডেন্টরা লিড নিয়েছে, রাজনৈতিক দলগুলি যেহেতু সংঘবদ্ধ, রাজনৈতিক দলগুলি যেহেতু অর্গানাইজড, তারা এই জিনিসটার পিছিয়ে ছিল, তারা একটা পর্যায়ে তো তারা ওপেনই ছিল, আমরা তো আমাদের নেতাকর্মীরা তো ওপেনই ছিল, যার যে অবস্থান সেখান থেকে। আপনি জানেন বিএনপির কত ছেলে মারা গিয়েছে, জামাতের মারা গিয়েছে, নূরের দলের মারা গিয়েছে, মানে গণ অধিকার আমার দলে 7 জন মারা গিয়েছে। যে যার জায়গা থেকে করেছেন, সাধারণ মানুষ তো করেছেনই, সাধারণ মানুষ যারা এসেছেন। তো আমি এই জিনিসটা, এই ক্রেডিটটা সম্পূর্ণ বাংলাদেশকে দিতে চাই, আমি এই জিনিসটাকে কোনোভাবেই ছোট করতে চাই না। যার কারণে আমি প্রথম থেকেই এই ছাত্রদেরকে বারবার বলতাম যে পাবলিক মিটিং হন, অফিসিয়ালি আনঅফিসিয়ালি, যে তোমরা এই কৃপণতাটা করো না। তোমরা হয়তো লাস্ট 6 বলে 20 রান করেছো, বাট 180 রান আমরা করেছি। সো ওইটা না হলেও যেমন ওইটা দাম থাকতো না, আবার তোমরা না থাকলেও হয়তো আমরা জিততে পারতাম না। তো সবাই মিলেই আমরা দ্য টিম ওয়ান, দ্যাটস হোয়াট ম্যাটার্স। জি, যে নির্বাচনের কথা বলা হচ্ছে ডিসেম্বরে 2025-এ, যে নির্বাচনের কথাটা সবাই বলছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ থাকা উচিত কি উচিত না? দেখুন, এখানে দুইটা প্রশ্ন, আপনার কথা আমাকে যদি জিজ্ঞেস করেন, এটার আনসার দুই ধরনের। একটা জিনিস, আপনি যদি আমাকে মানে মোরাল স্ট্যান্ডিং থেকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি হিসেবে বিচার হওয়া উচিত। বিকজ আওয়ামী লীগ 2-3 তারিখে আমরা তো জেলে ছিলাম, আমরা বের হয়ে দেখেছি, পলিটিক্যাল পার্টি হিসেবে এই হত্যাকাণ্ডকে এন্ডোর্স করেছে। তো সুতরাং আমার মনে হয় সেখানে একটা বিচার হওয়া উচিত, সেই বিচারের মাধ্যমে যা হবে সেটা হবে, সেটা হলো পলিটিক্যালি। আর রাজনৈতিকভাবে আমি মনে করি না কোনো দলেরই ব্যান্ড হওয়া উচিত, সেটা আবার আরেকটা স্কুল অফ থট। তো সুতরাং আওয়ামী লীগের ব্যান্ড সেভাবে যদি আপনি চিন্তা করেন, এবং আমি যেটা দেখছি জাতিসংঘ থেকে আরোপ করে তারা, বাট আওয়ামী লীগের বিচারের সম্মুখীন হওয়া উচিত, এবং ওই বিচার যদি পার হয়ে আওয়ামী লীগ আসতে পারে তাহলে আওয়ামী লীগ আসবে। আর আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা বোধ নেই, এখন পর্যন্ত আওয়ামী লীগ ফর্মালি ক্ষমা চায় নেই। আর আওয়ামী লীগের এটা মানতে হবে যে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করাটা অনেক মুশকিল হয়ে যাবে, এবং এটা অসম্ভব হয়ে যাবে, কারণ এখনও গ্রাউন্ড রিয়ালিটি আওয়ামী লীগকে গ্রহণ করে না। আমরা হয়তো চেয়ার টেবিলে বলে বলতে পারি, বিকজ আমরা পলিটিক্যালি অনেকেই, কিন্তু আপনি গ্রামে নিতে পারবেন না, ইউনিয়নে নিতে পারবেন না, আপনি ঢাকার বাইরে আপনি নিতে পারবেন না, বা ঢাকাতেও আপনি নিতে পারবেন না। আওয়ামী লীগের যদি আমি কালকে খুলেও দিই, সরকার যে আসেন আপনারা করেন, সাধারণ মানুষের একটা ক্ষোভ আওয়ামী লীগের উপরে আছে। সো গ্রাউন্ড রিয়ালিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বাট আপনার কথায় যদি আমার জবাব দিতে হয়, আমি বলবো যে অনুশোচনা করলে প্রশ্ন আসতে পারে, কিন্তু আওয়ামী লীগের পার্টি হিসাবে ট্রায়াল ফেস করা উচিত। জি, কিন্তু আপনি যেমনটা বলছেন যে জুলাই অভ্যুত্থান বা এই 24কে ইগনোর করে, অস্বীকার করে কারো পক্ষে আসলে রাজনীতি করা সম্ভব না, কিন্তু 71কে অস্বীকার করে বা একপাশে সরিয়ে রেখে রাজনীতি করার কোনো টেন্ডেন্সি এখন আপনার চোখে পড়ে কিনা? আমি একটু বলছি, যেমন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাংবাদিকদের বলেছেন, মানে একটি গণমাধ্যমকে বলেছেন, আমার কাছে মনে হয় একটা পক্ষ ৭১কে পেছনে রাখতে চায়, ৭১কে পেছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারো কারো মধ্যে থাকতে পারে, এরকমটা আশঙ্কা করছেন তিনি। এরকম আশঙ্কা আরও কয়েকজন রাজনীতিবিদের মুখ থেকে আমি শুনেছি এই জুলাই অগাস্টের পরই। আপনি কি কোনো একটি পক্ষের মধ্যে এমন কোনো টেন্ডেন্সি দেখেন কিনা? একটি পক্ষ বা একটি পক্ষের তো কিছু না, এটা তো খুব খোলাখুলি ব্যাপার যে ৭১কে যতই আপনি সামনে নিয়ে আসবেন সবচেয়ে বড় প্রবলেম হবে জামাত ইসলামের। তো এটা একদম খোলা ব্যাপার বাংলাদেশের রাজনীতিতে। তো ৭১কে তত অ্যাভয়েড করতে চাবে জামাত ইসলামী। তো সুতরাং আমি শিওর ফখরুল সাহেব সেটাই মিন করেছে, উনি তো পলিটিক্যালি বলেছেন, এটা বাংলাদেশের সবাই জানে। তিনি সাংবাদিক তাকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে আপনি নাম বা প্রকাশ করছেন না কেন, তিনি বলেছেন আমি বলতে চাই না, ওটা ওনার পার্সোনাল ব্যাপার। বাট এটা বাংলাদেশে আমরা তো নর্মাল সবাই জানে যে এই স্টিগমাটা তো জামাত ইসলামের ক্যারি করতে হবে, ৭১-এর স্টিগমা। তো ৭১কে যত আপনি পর্দার আড়ালে রাখতে পারবেন জামাতকে আপনার তত ভালো রাজনৈতিক দল মনে হবে। আর জামাতকে যখন আবার আপনি ৭১ দিয়ে এই প্রজন্ম দেখা আরম্ভ করবে তখন আবার জামাতের সেটাকে জাস্টিফাই করা মুশকিল হয়ে যাবে। তো আমার মনে হয় সেই কারণেই হয়তো ৭১কে নিয়ে আসতে চাচ্ছে। মানে এই মতলবটা কি আপনি কেবলমাত্র জামাতের মধ্যে দেখেন, আর কার মধ্যে কিছু আর কোনো মনে রাখলে বাংলাদেশের রাজনীতিতে ছিটকে পড়ে যাবে। স্বাধীনতা ক্ষেত্রে যদি আপনি স্বাধীনতা মুক্তিযুদ্ধর স্পিরিটকে আন্ডারমাইন করে রাজনীতি আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনি ঘরের মধ্যে করতে পারেন, আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য সাকসেসফুল হতে পারবেন না বাংলাদেশে। জি, ৭১-এ যে দলটি, যে রাজনৈতিক দলটির নেতৃত্বে ৭১ এলো, স্বাধীনতা এলো, সেই দলটির ভবিষ্যৎ আসলে বাংলাদেশে কি? এটা তো অনেক বড় একটা প্রশ্ন আপনি করেছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আর আমরা বলতে পারবো না। আমরা আজকে বা সামনে কিছুদিনের অ্যানালিসিস করতে পারি যে এই ধরনের একটা আওয়ামী লীগ স্বভাবতই এরকম ক্রাইসিস তো আওয়ামী লীগ আগে কখনো পড়েনি। ১৯৭৫ সালে আওয়ামী লীগের একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যার কারণে আপনি বলতেও পারেন খুব হার্শলি যে আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু এইবার আওয়ামী লীগের সামাজিক পতন হয়েছে। এই পতনটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, যার কারণে আমি বারবার বলি যে এরশাদ সাহেবের পতন হওয়ার পরও তার ৩ দিনের মাথায় মিজান চৌধুরী তার বাড়িতে দল বানিয়েছিল বা দলের অফিস করেছিল। আজকে ৭ মাস হয়ে গেল আওয়ামী লীগ একটা কুড়েঘরও পায়নি যে কেউ দাঁড়িয়ে বলবে। এখন কুড়েঘর পায়নি না কুড়েঘর খোঁজেনি সেটাও একটা বড় ব্যাপার। যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সামনে কী হবে এটা নির্ভর করবে যে আওয়ামী লীগের নেতৃত্ব কী হবে। একসময় যখন বলা হতো যে শেখ হাসিনা ছাড়া কোনো অল্টারনেট নাই, শেখ হাসিনার কোনো অল্টারনেট নাই, ইটস শেখ হাসিনা। এখন আওয়ামী লীগের আবার একটা গ্রুপ মনে করছে যে এই শেখ হাসিনাই যে স্ট্রেংথ ছিল তাহলে কি আপাকেই বাদ দিতে হবে, আপাই কি লায়াবিলিটি, একটা গ্রুপ ন্যাচারালি চিন্তা করতেই পারে। আবার আওয়ামী লীগেরও যত বক্তৃতা আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে শুনেছে, আওয়ামী লীগ নেতৃত্ব পরিবর্তন হওয়ারও কোনো সুযোগ বা কোনো মানসিকতা দেখি না। আমার যেটা অ্যানালিসিস যে আওয়ামী লীগ চাচ্ছে আওয়ামী লীগ যাতে ব্যান্ড হয়ে যায়, যেটা একটা কথা ছিল, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে আসতে হবে না, আওয়ামী লীগ সারা পৃথিবীতে কাঁদতে পারবে এবং আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের আর কোনো সুযোগ নাই। কারণ আর যদি ব্যান না হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচন, ব্যান তো হচ্ছে না আমার যে পলিটিক্যাল ধারণা, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খোলা, আওয়ামী লীগ আসুক নির্বাচন করতে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু দায়িত্ব নিয়ে একটা প্রশ্ন উঠবে। বিকজ আমার মনে হয় না সভানেত্রী এই মুহূর্তে ওই মোরাল জায়গায় আছেন যে উনি জেল খেটে জেলে থেকে বসে ওটা করবে। ওটা করার জন্য অনেক মোরাল সাপোর্ট লাগে, যেটা আপনার 1/11-এর সময় ছিল যে উনি দেশে ফিরে এসে করেছেন, বিকজ পিপল ওয়ার উইথ হার। ওই সময় একটা বড় জনসমর্থন ছিল। এখন ওই জিনিসটা না, এখন আওয়ামী সমর্থন আছেন, জনসমর্থন কিন্তু নাই। এবং ওনার একটা সময় ধরেন 5ই আগস্টের আগে একটা সময় আওয়ামী লীগ সরকার যখন ছিল, মনে হতো না আপনার যে আওয়ামী লীগ রিপ্রেজেন্ট করতো, বা বিষয়টা এমন মনে হতো যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষ নেই, বাংলাদেশে যা আছে সবই আওয়ামী লীগ। এখন যদি সেই দলের নেতারা বিশেষ করে ফেরত আসে এবং দলকে আবার গোছানোর চেষ্টা করে, আসলেই কি বাংলাদেশে এখন যে সিচুয়েশন, এখন আমার মনে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ বলেই কিছু নেই, সেটা কি সম্ভব? না, আপনার বুঝতে হবে পুরো সিচুয়েশনটা কিন্তু আলাদা একটা জিনিস। ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি, সেখানে না একটা মোরাল জায়গা থাকে। এখন আওয়ামী লীগ কিন্তু 75-এর পরও ঘুরে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ কিন্তু 1/11-এর পরও ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এখন আওয়ামী লীগ চোর, এখন আওয়ামী লীগ দুর্নীতিবাজ। এখন যে আওয়ামী লীগকে আপনি এত ভালো মনে করতেন, সে আওয়ামী লীগ এস আলমের পকেটে, দরবেশের পকেটে, আরও অনেকের পকেটে। এক একটা এমপি মন্ত্রীর 250, 300, 400, 500 বাড়ি, পিয়নের কাছে 400 কোটি টাকা। এই লায়াবিলিটিগুলি আপনার নিতে হবে,
এই জিনিসগুলি। সো আওয়ামী লীগ দেশে বিদেশে বদনাম হয়ে গিয়েছে, আওয়ামী লীগের হাতে রক্ত, আওয়ামী লীগ 3বার গণতন্ত্র হত্যা করেছে। সো এত বড় এক্সট্রা ব্যাগেজ নিয়ে ওই ক্যালিবারের ওই স্ট্যাচারের কোনো নেতা নাই যে এসে বলবে যে আমি ঘুরে দাঁড়াবো। আর যে আসবে সে এখন এভিয়ান পানি খায়, তার প্রেফারেন্স চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি বুঝতে পারছেন, এক সময় যারা এই রাজনীতিটা করতো, যারা আইয়ুব খান ইয়াহিয়া খানকে ভয় পায়নি, কারণ তাদের মধ্যে অনেস্টি ছিল। এখন তারা 1000 কোটি টাকার মালিক। কেন আসবো আমি কষ্ট করে? আমার তো হয়ে গিয়েছে, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার বাচ্চারা বিদেশে সেটেল, প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টারে তো বাচ্চারা বিদেশে চলে গিয়েছে। এই লাগেজটা নিয়ে আমি কেন ফেরত আসবো? এবং আপনার ইয়াং জেনারেশনের কথাও চিন্তা করতে হবে। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায়। আওয়ামী লীগের এখন যারা ছাত্রলীগ, যুবলীগ, যারা স্পেশালি ছাত্রলীগ থেকে আরম্ভ করে ওরা ট্রেন্ড না। ওরা এতদিন মারামারি করেছে, পাশে পুলিশ, ডান দিকে হেলমেট বাহিনী, বাম দিকে এরা, বাম দিকে এসবি। ওদের রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে আনার জন্য ওরা ট্রেন্ড না, দে আর নট ট্রেন্ড। যে 25 বছর বয়স আজকে যে ছেলেটার, ও তো জন্মের পর থেকে যে আওয়ামী লীগ করে, ও তো দেখে যে আমি তো ক্ষমতায়। তো দে আর নট ট্রেন্ড। তো আমার মনে হয় এখন দেখুন 75-এর 15ই আগস্টের পরে যখন সভানেত্রী ফেরত আসলো, তখন তার পাশের লোকগুলি কারা ছিল? রাজ্জাক সাহেব, আমু সাহেব, তোফায়েল, আব্দুল সামাদ, আজাদ, মতিয়া চৌধুরী, এটা ওইটা আরও কত বড় বড় নেতারা, যাদের প্রত্যেকেরই কিন্তু সূর্যের মতো আলো না থাকলেও তারার মতো আলো ছিল। আজকে কেউ নাই। আজকে আপনি ছোট একটা বলতে হয় সভানেত্রী একটা ঝাড়বাতি, সেটা বন্ধ হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে, দিস নো বডি। তো আপনার তো ওই টিম লাগবে, আজকে ওই টিমটা নাই। তো আমি মনে করি আওয়ামী লীগের জন্য সামনে খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। এবং সভানেত্রী যদি কোনো কারণেও ওই কনফিডেন্স নিয়ে ফেরত আসে, তাহলে আমার মনে হয় যে থিংস উইল বি ডিফারেন্ট, বিকজ আগের মতো ওই ইমোশন আওয়ামী লীগের পক্ষে নেই। তো আমি মনে করি, আর যদি আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়, আওয়ামী লীগের একটা গ্রুপ যদি মনে করে যে আমরা ভাঙবো, আওয়ামী লীগ ভাঙবো, আওয়ামী লীগ আসবো, আমরা একটু লেভারেজ পাবো, আমাদের কাছে আর কি রাজনৈতিক ভাষায় যেটা আমরা বলি আর কি, এটা হতেই পারে। সেই ক্ষেত্রে আবার সিচুয়েশন ডিফারেন্ট হবে। বাট এখন পর্যন্ত আপনি আওয়ামী লীগ বলে না, পলিটিক্যালি তো আগে গাছ লাগাতে হবে, তারপর ফল খাবেন আপনি। আওয়ামী লীগ ওটা নিয়ে ইন্টারেস্টেডই না। আর আওয়ামী লীগের যেই ইউনূস সাহেবকে এবং এই ছাত্রদেরকে জঙ্গি ডাকা, ইউনূস সাহেবকে এবং গণঅভ্যুত্থানকে একটা ষড়যন্ত্র, চক্রান্ত, জঙ্গি অ্যাটাক ডেকে আপনি কিভাবে রাজনীতি করবেন? আপনার একদম ইউটার্ন দিতে হবে না? তো আমার মনে হয় যে আওয়ামী লীগ রাজনীতি করার চেয়ে এখন সার্ভাইভাল নিয়ে চিন্তিত। তার যদি মনে করে বাইরের কোনো দেশ প্রধানমন্ত্রীর তো একটা গলার মালা, যেটা ইউনূস সাহেবের গলা থেকে খুলে অন্য কারো গলায় পরিয়ে দিলে উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন বা কেউ হয়ে যাবেন, তাহলে আমার মনে হয় বোকার স্বর্গে বাস করে। ওই প্র্যাকটিক্যালিটি নেই। আওয়ামী লীগের আসলে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, যেই প্রক্রিয়া এখনো স্টার্ট হয়নি। জি, এই প্রক্রিয়াটা স্টার্ট করার জন্য আপনি বলছেন যে ক্ষমা চাইতে হবে, জিনিসটাকে আসলে জুলাই গণঅভ্যুত্থানে স্বীকার করতে হবে। জি, এই গণঅভ্যুত্থানটাকে স্বীকার করতে হবে। কিন্তু দেশের বাইরে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বক্তব্য শুনতে পাই আমরা এখান থেকে, সেখানে কি আপনি কোনো লক্ষণ দেখেন যে এই অভ্যুত্থানকে অভ্যুত্থান হিসেবে আওয়ামী লীগ স্বীকার করে এবং সেটা স্বীকার করে নিয়ে তারা ফেরত আসতে চায়? আপনি বললেন যে তাদের আসলে ফেরত আসার দরকার নেই, তার যে সিনিয়র লিডাররা তারা এমন একটা জীবনযাপন সেখানে করছে। হ্যাঁ, আর তাদের আরেকটা ব্যাপার হলো, আওয়ামী লীগের কোন নেতা কি বললো আসলে সিগনিফিকেন্ট না, আওয়ামী লীগের সভানেত্রী কি বললো এটা সিগনিফিকেন্ট। বাইরের কোন বেলজিয়াম আওয়ামী লীগের কে কি বললো, কামরাঙ্গি চঙের ছাত্রলীগের সভাপতি কি বললো, সেটা নিয়ে আমি বদার না। আওয়ামী লীগের সভানেত্রীর বক্তব্যগুলি আমি শুনেছি, সেখানে আমি দেখছি শি ইজ ইন অ্যাটাকিং মোড। ওকে, সে একটু বলছেন যে আমি ছাত্রদেরকে ক্ষমা করে দেবো, ওদের কোনো দোষ নাই, বাকিদের আমি ছাড়বো না। কারণ হয়তো উনি চিন্তা করছেন যে সবাইকে যদি আমি খেপিয়ে তুলি তাহলে সবাই এক হয়ে যাবে। বাট পলিটিক্যালি ফিরে আসার মতো কোনো হিন্ট উনি দিচ্ছে না। শি ইজ আ ভেরি বিগ পলিটিশিয়ান, শি নোজ এভরিথিং। পলিটিক্স কোনটা, রাগ কোনটা, ক্ষোভ কোনটা, উনি সব জানেন। তো আমি ওনার যে কটা বক্তৃতা দেখলাম, আমার কাছে মনে হলো যে উনি অ্যাটাকিং মোডে আছেন। সুতরাং উনি যখন অ্যাটাকিং মোডে আছেন, ইলেকশন 8 মাস পরে, তো ওই ধরনের ইলেকশনে যাওয়ার জন্য ওনার কোনো ওই জিনিসটা নেই। এবং প্রশ্নই উঠে না যে অনুশোচনা বা আপনার গণঅভ্যুত্থানকে স্বীকার করা বা ক্ষমা চাওয়া, ওটা আমি তো দেখছি না। তো এই জন্য বাইরের কে কি বললো না বললো সেটা আমার কাছে আসলে সিগনিফিকেন্ট মনে হয় না। জি, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কথা পাচ্ছি এবং কিছুটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এমন কথাও কেউ বলছেন। বিএনপি বলছে যে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে, দেশের ভিতরেও বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে। কথাগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বলেছেন। এবং হাওয়ায় একটা কথা ভাসে যে, যদিও প্রমাণ নেই, আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমরা যেহেতু সাংবাদিক, নানান সোর্স থেকে নানান খবর আসে, বিএনপিকে রাজনীতি থেকে আউট করার এবং তারেক রহমানকে রাজনীতি থেকে আউট
প্রমোট করার একটা ষড়যন্ত্র চলছে। এটা দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র, এবং তারেক রহমান নিজের মুখেও অমন ইঙ্গিত দিয়েছেন। এই ষড়যন্ত্রের বিষয়ে আপনি কিছু জানেন কিনা? না জানা মানে তো আপনি ডেঞ্জারাস প্রশ্ন করলেন। আমি জানি মানে তো মানে এটা একটা বিরাট না, আপনার কানে গিয়েছে না, এটা ষড়যন্ত্র মানে আমি ওইভাবে বলছি না। ন্যাচুরালি এখন যেহেতু তারেক রহমান সাহেব বাংলাদেশে পুরো বিএনপিটার নেতৃত্বে উনি গত কত বছর ধরে বিএনপি সাকসেসফুলি নেতৃত্ব দিচ্ছেন বাইরে বসে। 17 বছর শুধুমাত্র আওয়ামী লীগ চেষ্টাই করেছে তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে কীভাবে মেলাইন করা যায়। এবং আমার এটাই ভালো লাগে যে যা বলার চেষ্টা করেছিল বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে, আজকে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগই তাই সবচেয়ে বেশি হয়ে গিয়েছে। যা বলার চেষ্টা করতো, খুনি বলেন, দুর্নীতিবাজ বলেন, স্বৈরাচার বলেন, যাই বলেন, আজকে বাংলাদেশে তো এটা তো পার্ট অফ পলিটিক্স, এটা তো হবেই। এবং দেশে যেহেতু একটা গ্যাপ আছে, দেশে যেহেতু কোনো ফার্ম গভর্নমেন্ট নেই, তো সেরকম বিএনপি চিন্তা করতেই পারে যে চারিদিক থেকে ষড়যন্ত্র হতেই পারে, কিভাবে তারেক রহমানকে বাইরে রাখা যেতে পারে, কিভাবে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা দেখতে চায়। আমি শিওর এগুলি ফেস করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বাট বিএনপিকে নিঃশেষ করে দেবে মানে, আমি বাইরে থেকে বলছি, আমি তার বিএনপি করি না, বাট বিএনপির সাথে আমি 20 বছর কাজ করেছি, আমি ঐক্যে ছিলাম। আমার মনে হয় যে এটার তো আওয়ামী লীগের মতো দল যখন এটা করতে পারেনি, বরং ভাঙতেও পারেনি, আমার মনে হয় এটা এই মুহূর্তে যেখানে বিএনপির হাইপ অনেক উপরে, এখন মানুষের মনোবল অনেক উপরে, আমার মনে হয় এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এটা সম্ভব না। তাহলে যে ষড়যন্ত্রের কথা আমরা শুনি, সেই ষড়যন্ত্রের কারণে বা সেই ষড়যন্ত্রের পার্ট হিসেবে তারেক রহমান দেশে আসছেন না, নাকি তিনি নিজ ইচ্ছাই আসছেন না? দেখুন, তারেক রহমান সাহেব কেন দেশে আসছেন না সেই ব্যাপারে তো ওনার সাথে আমার কখনো কোনো কথা হয়নি। আমি মনে করি যেহেতু দেশের অবস্থাটা ফার্ম না, এই কারণে উনি আসছেন না, এবং উনি ওখানে বসে তো ভালোই চালাচ্ছেন, কথা বলছেন, সবই চলছেন। আমার মনে হয় নির্বাচনী রোডম্যাপ আসলে উনি আসবেন। উনি তো আর ফুট করে চলে আসবেন না, উনি আসলে একটা অ্যারেঞ্জমেন্ট হবে, একটা আলাপ হবে, একটা বড় একটা ব্যবস্থা আছে। পলিটিক্যাল নেতারা আসলে যখন প্রত্যাবর্তন দিবস যেটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা, আই এম শিওর বিএনপি উইল অ্যারেঞ্জ সামথিং লাইক দ্যাট। তো আমার মনে হয় সেটা একটা বড় অ্যারেঞ্জমেন্টের ব্যাপার, এবং যেদিন উনি আসবেন সেদিন থেকে একটা অঘোষিত ক্ষমতায় ওনার প্রভাব, যেটা বাংলাদেশে যেভাবে কাজ হয়, তো আমার মনে হয় উনি হয়তো এই জন্যই সময় নিচ্ছেন, বা ওনার কাছে কি ইনফরমেশন আছে আমি তো জানি না। বাট আমি পলিটিক্যালি মনে করি যে আমি তো ঢাকা টাইম দুপুর 3টা থেকে রাত 11টা 10টা 11টা পর্যন্ত তারেক রহমান সাহেবকে সবসময় দেখি অনলাইনে কর্মীদের সাথে কথা বলছেন, পলিটিক্যালি অ্যাক্টিভ, প্রত্যেক ব্যাপারেই কথা বলছেন। তো আমি মনে করি হি হ্যাজ হিজ ওন স্ট্র্যাটেজি এই কারণে। বাট কোনো ষড়যন্ত্র বা কোনো বাধা এটা আমি মনে করি না। এছাড়া কিছু মামলাও তো আছে যেটা ডিউ প্রসেসে কাজ হচ্ছে, সরকার অ্যাপিল করছে, দেখছি অ্যাপিলের ডিভিশনে যাচ্ছে, সব কিছু ডিউ প্রসেস হচ্ছে। আমি শিওর সব কিছু শেষ হয়ে গেলে বাই টাইম ইনশাল্লাহ উনি চলে আসবেন। আপনি বলেছেন তিনি ওখান থেকে ভালোই তো চালাচ্ছে, আসলে কি ভালো চালাচ্ছে? আমরা বিএনপির তৃণমূল কি যেই অবস্থায় দেখছি, পত্রপত্রিকায় যে খবরগুলো আসছে, আপনার চোখ নিশ্চয়ই এড়ায়নি। চাঁদাবাজির সঙ্গে বিএনপির ছাত্রদল, বিএনপির ভাতৃপ্রতিম সংগঠন, ছাত্রদল, যুবদলের নাম যেভাবে জড়িয়ে যাচ্ছে, সেটা কি আসলে নির্বাচনের আগে বিএনপির জন্য ভালো হচ্ছে, বা ভালো কি আসলেই উনি দেশের বাইরে থেকে চালাচ্ছেন? না, এই জিনিসটা তো একদমই ভালো না। আপনার বুঝতে হবে এটা পলিটিক্যাল কালচার। এটা এই যে চাঁদাবাজি জিনিসটা, আমিও তো একটা দলের প্রধান, আমি কোনোদিন একটা চাঁদাবাজকে প্রমোট করি না। এটা পলিটিক্যাল কালচারটা এরকম হয়ে গিয়েছে যে গত 20-25 বছর যাবত এটা হচ্ছে। এখন ফেসবুকের কারণে, বিভিন্ন কারণে আমরা অনেক বেশি দেখতে পাই। আমার প্রশ্নটা হলো যে বিএনপি শুধু তারেক রহমান সাহেব হবেন কেন? বিএনপিতে যারা নীতি নির্ধারণ যারা আছেন, ওনারা কি রিজনেবল মানে সিদ্ধান্তটা নেয় কিনা এনার বিরুদ্ধে? তারপর তো আইন আছে, সরকার আছে, তারা কাজ করবে। আসলে কি চাঁদাবাজিদের কোনো দল থাকে না, ওনারা বিভিন্ন দলের উপরে ভিত্তি করেও চাঁদাবাজিটা করে। তো এভাবেই হচ্ছে। আমি শিওর আপনার কথা রাইট, বিএনপির বিভিন্ন জায়গায় হচ্ছে, অনেক জায়গাতেই হচ্ছে টেন্ডারবাজি, পানি, বালুমহল দখল, নদী দখল, এগুলি হচ্ছে। এবং আমি শিওর বিএনপি যদি এটা না করে, তাহলে আপনি তো জানেনই কি হচ্ছে। আপনি আওয়ামী লীগকে দেখেই তো শিখতে হবে আমাদের, যে আমরা যদি এই জিনিসগুলিকে প্রশ্রয় দিতে থাকি তাহলে আলটিমেটলি এই দেশে অনেক কিছুই হয়ে যেতে পারে। আমি শিওর, বাট অনেকে যদি মনে করে যে বিএনপির টপ থেকে এগুলিকে প্রমোট করা, দ্যাটস নট রাইট, এটা সত্যি না, বিকজ এটার কোনো বেনিফিট আমাদের নাই। তো আমি শিওর বিএনপির নিচে যারা আছেন ওনারা সবাই দেখছেন, 17 বছর দল ক্ষমতায় না, বিভিন্ন ধরনের মানুষ দলে থাকে, তারা অনেকে চাঁদাবাজি করে, অনেকে বাকি নিয়ে ওখানে টাকা দেয় না, যে যেরকমভাবে করে। এটা আসলে বাংলাদেশে একটা কালচারে পরিণত হয়েছে। আমি একদমই জাস্টিফাই করার চেষ্টা করছি না, বাট আই এম শিওর বিএনপিও তার ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তার কাজ করবেন। জি, নতুন যে দলটির নাম জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক শক্তি বলে একটা দল হয়েছিল 2007-এ। জি, আপনার নিশ্চয়ই মনে আছে, ডক্টর ইউনূস যেটা ঘোষণা করেছিলেন। অনেকে দুটি দলের নাম মেলাচ্ছেন,
যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি মেলানোর চেষ্টা করছেন এবং যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেই মানে সেই মত যারা বিশ্বাস করেন তারা বলার চেষ্টা করছেন যে 2007-এ যে স্বপ্ন দেখেছিলেন ডক্টর ইউনূস সেই স্বপ্নটা তিনি এখন এসে পূরণ করলেন এবং তখন যে -2 এর একটা স্বপ্ন বা -2 এর একটা কথা বলা হচ্ছিল সেটাও বাস্তবায়িত হয়েছে, কারণ এখন শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া কেউই দেশে নেই, তারেক রহমানও দেশে নেই। আপনি যারা এই ধরনের একটা মতবাদ তৈরি বা এই ধরনের ভাবনা যাদের, তাদের ভাবনাটাকে কিভাবে দেখেন? না, আমি মনে করি টু মাচ কনস্পিরেসি থিওরি। আমি এইভাবে আমি একদমই চিন্তা করি না। 2007 সালের প্রেক্ষাপট ডিফারেন্ট ছিল। উনি রাজনৈতিক দল যখন আপনি করেন না, তখন আপনি রাজনৈতিক দল করে ফেললেন। এখন ইউনূস সাহেবকে আমরা সবাই মিলে বসিয়েছি। যে কোনো রাজনৈতিক দলের চেয়ে ওনার অবস্থানটা, বাংলাদেশের জার্সিটা একটাই জার্সি যেটা ওনার গায়ে আমরা সারা বাংলাদেশ ওনার গায়ে দিয়েছি। তো এই অনেকটা স্বাধীনতা যুদ্ধের ক্যাপ্টেন ইসের মতো। তো এখন উনি দল করে উনি ছোট হবেন না, উনি দল করে 2007-এর সিচুয়েশনটা আলাদা ছিল। এখানে একটা কিংস পার্টি ছিল ব্যাক বাই আর্মি। এখানে তো আর্মি ব্যাক করে বসানো দরকার হয় না, ওনাকে আমরাই বসিয়ে দিয়েছি। এটা একটা বিপ্লবী সরকার, বিপ্লবের মাধ্যমে এসে ওনাকে বসিয়ে দিয়েছে। উনি সব কিছু, ওনাকে আমরা বিশ্বাসের জায়গায় রাখি, শ্রদ্ধার জায়গায় রাখি, দায়িত্বের জায়গায় রাখি। এটা জনগণের সরকার, জনগণ দ্বারা সরকার না, বা জনগণের সরকার আমরা মনে করি। তো আমি মনে করি ওনার নিজেকে উনি কোনোভাবেও ছোট করে এই জিনিসটা করবেন না। আর ছাত্ররা হয়তো ইনফ্লুয়েন্সড হয়েছে বা ওই নামটা পছন্দ হয়েছে, ওই নাম এভাবে নিয়েছে। আমি এর মধ্যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র এভাবে আমি দেখতে চাই না। জি, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক 12 দলীয় জোট ভেঙে গেল, এই তো গতকালই বোধহয়। জি, বিএনপির নেতৃত্বাধীন কোনো জোট এখন আসলে নাই। গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট আছে। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দলগুলো একদমই আলাদা আলাদা দেখতে পাই আমরা। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের কথা সরকার বলছে, আপনিও দীর্ঘদিন কোনো জোটে নেই। সামনের দিনের নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটা কেমন আসলে হতে পারে, মানে জোটের কি বলবো মেরুকরণটা কেমন হতে পারে? জামাত ইসলাম আবার এখন তার জোটের প্রয়োজন নেই। জি, জোটটা ছিল আমাদের সবার, জোটটা ছিল আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিজম যখন চলে গিয়েছে, আমি মনে করি আমি তো অনেক আগেই চলে গিয়েছি, বিকজ বড় কোনো দলের সাথে থেকে নিজের দল গোছানোটা মুশকিল হয়ে যায়। সো আমরা একইভাবেই ছিলাম, যুগপথে আমরা আমাদের মতো করেছিলাম। বাট কোনো দলের সাথে থাকলে আপনার অনেক কিছু মেনে নিতে হয় যেটা হয়তো আপনার সাথে যাচ্ছে না। তো এই কারণে আমি সরে গিয়েছিলাম। তো এই 12 দল যে ভেঙে গেল, 12 দলীয় জোট, আমি মনে করি এটা ঠিকই আছে, পলিটিক্যালি কারেক্ট। বিকজ এখন যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু আর জোটের দরকার নেই। সবাই নিজের নিজের দল নিয়ে কনসেন্ট্রেট করা উচিত, যাতে করে সামনে ইলেকশন, নির্বাচনমুখী হওয়া উচিত। এবং তখন সবাই ঠিক করবে যে তারা কারোর সাথে নির্বাচনী ঐক্য করবে কিনা, ইলেকট্রাল অ্যালায়েন্স হবে কিনা। এটা এক একটা দলের জিনিস চিন্তা করবে। আপনি কি ভাবছেন? আমরা এটা সম্পূর্ণরূপে নির্ভর করে গ্রাউন্ড রিয়ালিটিতে আমাদের শক্তি কতখানি। আমাদের হাতে আরও 8 মাস সময় আছে দল গোছানোর। সেই দল গোছানোর পরেই আমরা বসে ঠিক করবো যে আমাদের কোন এরিয়াতে অবস্থা কীরকম, কি করা যেতে পারে, সেইভাবে আমরা চিন্তা করবো। ইট ইজ টু আর্লি টু সে নাও। আপনার কি মনে হয় যে জামাতি ইসলামী আরও ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে, বা যদি ছাত্ররা আসলে কোন দিকে যাবে বা নিজেরাই আলাদা করে নির্বাচন করবে কিনা এখনও তারা স্পষ্ট করে কিছু বলেনি, জামাতি ইসলামের সঙ্গে কোনো কারণে যদি ছাত্রদের যে নতুন দলটি সেটি যায় এবং আরও ইসলামিক দলকে জামাতে ইসলামী টানার চেষ্টা করছে, আমরা দেখেছি খেলাফতে মজলিসের অফিসেই, হ্যাঁ সম্ভবত জামাত ইসলামের আমির যখন তাদের টপ লিডারের সাথে বৈঠক করেছেন, একই সময় আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাদের অফিসে নিজেই গিয়েছেন। তো এই ধরনের নির্বাচনকে সামনে রেখে কোন দিকে কোন অ্যালাইটা হতে পারে? জামাত ইসলামের সঙ্গে কারা যেতে পারে? এগুলি তো আপনি এখন সকাল ইসলামিক আন্দোলনের কথা বলছিলাম। এগুলি তো আপনি সকাল বিকেলে এখন দেখতে পারবেন। আরও কিছুদিন পর এপ্রিল মে জুন থেকে তো আরও বেশি দেখতে পারবেন। এক এক দলের সাথে যাবে, কোনোটা টেবিলের নিচ থেকে আলাপ হবে, কোনো টেবিলের উপরে আলাপ হবে। এগুলি তো পলিটিক্যাল নেগোসিয়েশন, এগুলি তো চলতেই থাকবে। যে যেখানে বেনিফিট পাবে সে সেখানে যাবে, যেখানে বেশি। কারণ এপ্রিল মে জুনের পর তো এটা সংখ্যার হিসাব হয়ে যাবে, কে কয়টা সিট পাবে, কে কয়টা সিট নিবে, কোথায় কার ক্যান্ডিডেট আছে। তা আমার মনে হয় এটা দেখতেই পারেন। বাট আমার মনে হচ্ছে এখন পর্যন্ত জামাতি ইসলামী তো আলাদা নির্বাচন করার মতো একটা বডি ল্যাঙ্গুয়েজ বা একটা পাথ তারা নিয়েছে যে তারা অ্যান্টি বিএনপি বা ধানের শীষ তারা নির্বাচনে যাবে। আমার দেখে মনে হচ্ছে সেটাই। সেটা তো বলতে পারবো আরও পরে যে আসলে কি ম্যাচিওর হয়। ছাত্রদেরটা এখনও আমি বলতে পারি না। ছাত্রদের সাথে আমার দল করার পরও এখনও আমার সাথে কোনো কথা হয়নি। আমি শিওর ওনাদের দল গোছাবেন আরও সারা বাংলাদেশে, এবং তারপরে ওনারা চিন্তা করবেন ওনারা একাই 300 আসনে প্রার্থী দিবেন, আর না ওনারা কারোর সাথে জোট করবেন।
আমার ধারণা আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি বলে, তারা যদি একাই নির্বাচনের মাঠে নামে তাদের কতগুলো আসন পাওয়ার সম্ভাবনা দেখেন আপনি? দেখুন, একটা রাজনৈতিক দল হয়ে আরেকটা রাজনৈতিক দলকে তো আমার এভাবে বলা উচিত না, নির্বাচন 5-6 মাস 7 মাস পরে। বাট আমি এতটুকু বলবো যে জনগণ ওনাদেরকে সরকার নামানো নিয়ে চিন্তা করে, সরকার চালানো নিয়ে চিন্তা করে না। আর নির্বাচনে জিততে হলে 110টা ভোট কেন্দ্র যদি মিনিমামও থাকে, 50টা করে লোক লাগলেও 6000 লোক প্রত্যেকটা ইউনিয়নে লাগে, প্রত্যেকটা ইউনিয়ন ইন সেন্স প্রত্যেকটা ইসে লাগে, আপনার প্রত্যেকটা নির্বাচনী আসনে লাগে। আমরা নির্বাচন ভোলাতেও করেছি, আবার ঢাকাতেও করেছি। আমরা জানি যে নির্বাচনের হিসাব নিকাশটা আলাদা। আপনাকে পছন্দ করা আর আপনাকে ভোট দেওয়া বা আপনার কোনো কিছুর সাথে একমত হওয়া এবং আপনাকে ভোট দেওয়াটা, এটা একটা বিরাট ব্যাপার, মার্কার একটা বিরাট ব্যাপার আছে। তা আমার মনে হয় সামনে বলে দিবে। বাট আমি যদি ছাত্রদের জায়গায় থাকতাম, মানে আমি বলা উচিত না, আমার মনে হয় যে যেহেতু এখনও তাদের প্রতি সবার দুর্বলতা আছে, আমার মনে হয় বড় কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করাটাই মনে হয় রাজনৈতিকভাবে ঠিক। আমি মনে করি আমার জায়গা থেকে, যদি আমি উপদেশ দেওয়ার জায়গা না, আমি অ্যানালিসিস করার জায়গা। আপনার বিশ্লেষণ এমন। 2008 সালের নির্বাচনে আপনি ভোলা 1 আসনে প্রার্থী হয়েছিলেন, 2014 সালে নির্বাচনে অংশ নেননি, 2018 সালে নির্বাচনে ঢাকা 17 আসনে ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের প্রার্থী হয়েছেন, ভোলা 1 আসনেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এবার কোন আসনে মানে আপনি প্ল্যান করছেন যে নির্বাচন করবেন? 2টি আসন, 1টি আসন? এখন আমরা এগুলি ঠিক করি নাই। এখন আমাদের কয়টা আসন টোটাল আমরা করব, আমরা কার সাথে ঐক্য করব, বা বিএনপির সাথে যদি আমরা যাই আমরা কিভাবে যাব সেটা করব। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, রাজনৈতিকভাবে আমরা সামনে একটা ভালো কিছু করতে চাই। ওকে, কোনো একটা সিট নিয়ে কোনো কিছু নিয়ে কোনো ঝগড়াঝাটি ওইটা আমাদের কাছে মনে হয় উই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি, অ্যান্ড এনাফ ইজ এনাফ, যেটা বলা না, এনাফ ইজ এনাফ। আমরা সেটেল হয়ে ভালো করে কাজ করতে চাই। আমি যদি মনে করি আমার চেয়ে ভালো প্রার্থী আছে, আল বি দ্য হ্যাপিয়েস্ট, আমি ছেড়ে দেবো, আমার এখানে কোনো প্রবলেম নেই। আমি সেভাবেই পলিটিক্স করি। আমার দলেও এখন আরও অনেক ভালো ভালো লোকরা আসছেন, আমি ঢাকাতে অনেক গোছাচ্ছি। সো আরও অন্যান্য সিটও ঢাকাতে আমরা কনসেন্ট্রেট করছি, ঢাকার বাইরেও ফরিদপুর বা অন্যান্য জায়গাতেও ভালো ভালো ক্যান্ডিডেট আসছেন। আমি আপনাকে অগস্ট সেপ্টেম্বরে বলতে পারবো যে আমাদের অবস্থানটা কীভাবে দাঁড়াচ্ছে। আর আমার এই কথাটা এখন বলা ঠিক হবে না, কারণ আমার অনেক নেতাকর্মী দেখছে, হয়তো বলবে যে আমাদের কথা বললো না। তো আমার মনে হয় অগস্ট সেপ্টেম্বরে বলতে পারবো যে কতখানি ম্যাচিউর হলো। জি, নিশ্চয়ই। এই দেশে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে না, আমরা এরকমটাই দেখি। মানে তরুণদের রাজনৈতিক দল এনসিপি বলেছে তারা এক রাজনৈতিক ব্যবস্থার দিকে যাবে যেখানে কৃষকের ছেলে বা সমাজে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন, তারা যেন মেধা ও প্রজ্ঞায় সেই স্তরে পৌঁছতে পারেন। এই ভিশনকে আপনি কিভাবে দেখবেন? কারণ আমরা যেটা দেখেছি বড় দুটি দল আওয়ামী লীগ বা বিএনপিতে, সেই সুযোগ আসলে নেই। শুধু কৃষকের ছেলে কেন, রাজনীতি করতে করতে ধরেন ভীষণ অভিজ্ঞ। আমি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাই বলি, তিনি বিএনপির খুব বিপদের সময় তিনি বিএনপির মহাসচিব, দীর্ঘদিন বিএনপির যত ঝড় ঝঞ্ঝা উনি দেশে থেকে তার পিছে সামনে নিয়েছেন মহাসচিব হিসেবে। কিন্তু তিনি কি কখনো চিন্তা করতে পারেন যে তিনি আসলে ওই দলটিকে একদিন লিড দেবেন বা তিনি ওই দলের হয়ে প্রধানমন্ত্রী হবেন? সেই চর্চা ছিল না, কিন্তু তরুণরা বলছে তারা সেই চর্চাটি তৈরি করার চেষ্টা করবে। তাদের এই ভাবনাকে আপনি কিভাবে দেখেন? বলে না, একটা বয়স থাকে যে আপনি দুনিয়া পরিবর্তন করতে চান, তারপর আপনি আপনার নিজেকে পরিবর্তন করে ফেলেন। আমার মনে হয় এই যে এই কথাগুলি থেকে অনেক কমপ্লেক্সের একটা ব্যাপার আসে, যে কৃষকের ছেলে হতে হবে বা আমরা হতে পাচ্ছি না, মানে মনে হয় একটা পুঞ্জীবিত কমপ্লেক্স কাজ করছে যে গরিব বলে হচ্ছে না। এটা আসলে সত্যি না। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম। মির্জা ফখরুল সাহেবের নাম নেন, আপনি যান নামই নেন, পলিটিক্সে শিক্ষা বলেন, অর্থ বলেন, বংশ বলেন, এগুলি আপনাকে অডিয়েন্স দেয়, কিন্তু খেলা আপনার খেলতে হয়। অনেক বড় বড় রাষ্ট্রপতির ছেলেরাও কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে নাই, আবার অনেকে করতে পেরেছে। শেখ হাসিনা বা খালেদা জিয়া হওয়াটা কিন্তু ইজি না, ইজি ছিলও না, কারণ সরওয়ার্দী সাহেবের ছেলে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। ওকে, আরও অনেকে আছে, তাদের কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। সো আপনারা যেটা মনে করেন যে টেন্ডুলকারের ছেলে হিসাবে হয়তো আপনাকে সবাই চিনবে, কিন্তু খেলতে আপনার হবে 150 কিলোমিটার স্পিডে বল আপনার ফেস করতে হবে। বাইরে থেকে আপনি মনে করতে পারেন যে টেন্ডুলকারের ছেলে বলে চান্স পাচ্ছেন না, গাভাস্কারের ছেলে টিকে নাই কিন্তু টিমে। সো পলিটিক্স ইজ ডিফিকাল্ট। সো ওনারা বাইরে থেকে মনে করেন যে বাই ভার্চু অফ আর বার্থ
আমরা এটা হচ্ছি জি না, এটা সত্যি না, এটা আমাদের অনেক কাজ করতে হয়। আমাকে যদি আপনি পছন্দ করেন, আমি তো এটাকে স্পিরিচুয়ালিটি মনে করি যে এটা গিফট আল্লাহ তাআলার তরফ থেকে হয়, কিন্তু এই পলিটিক্স অনেক ডিফিকাল্ট। বিকজ আপনি এক একটা স্টেজে যখন থাকেন আপনার এক এক ধরনের শত্রু থাকে। আপনি যখন বিএনপির স্ট্যান্ডিং কমিটির স্টেজে থাকবেন আপনার এক এক ধরনের শত্রু থাকবে। আপনি যখন এর উপরে চিন্তা করবেন আপনার শত্রুর লেভেল আবার ডিফারেন্ট। সো আপনাকে কেউ ইজি করে দিচ্ছে না। তারেক রহমানের জন্য ইজি ছিল না গত 17 বছর, অনেক কঠিনই ছিল, অনেক কিছু পোহাতে হয়েছে। সো ছাত্ররা যে কথাগুলি বলছে আমার কাছে মনে হচ্ছে যে খাবার টেবিলের বসে কথাগুলি রাজপথে নিয়ে বলছে। আমার কাছে এটাকে একদমই লজিক্যাল মনে হচ্ছে না। অবশ্যই কৃষকের ছেলে, গরিবের ছেলে, ধনীর ছেলে, ফিল্ম স্টারের ছেলে যে কেউ হতে পারে যদি তার মেধা থাকে, যদি তার পলিটিক্যাল এডুকেশন থাকে। মাস্টার্স পাস, পিএইচডি পাস, অক্সফোর্ড হার্ভার্ড ম্যাটার করে না, পলিটিক্যাল এডুকেশন সেটা দরকার। আর সেটা সময়ের সাথে হয়, এক্সপিরিয়েন্সের সাথে হয় বাংলাদেশে। আর বাংলাদেশের ওই সিস্টেম নাই যেখানে আপনি জাস্টিন ট্রুডো দিয়ে দেবেন। এই দেশের মানুষ একই জায়গায় সাইদি সাহেবের ওয়াজ শুনে আমার মমতাজের গান শুনে। ওকে, আপনি অনেক বড় বড় ডক্টর কামাল হোসেনও খালেক সাহেবের কাছে হেরে গেছে। এইটা রিয়ালিটি। আপনি পছন্দ করেন না করেন সেটা অন্য কথা, যেন আমি এটা পছন্দ করি না। ইলেকট্রাল ভোট এখন পর্যন্ত 2 মার্কায়, ভালো হোক খারাপ হোক। আপনার যদি যোগ্যতা থাকতে বের করে নিয়ে আসেন আপনি, ইট ডাজন্ট ম্যাটার। ওইটা অন্য কথা। ইউ ক্যান কমপ্লেইন যে এইটা এরকম, এইটা এরকম, আমি হবে না, মেধা দিয়ে হবে না। মেধা দিয়ে কি সবাই হয়? মেধাওয়ালা সবাই কি বাংলাদেশে সব কিছু হয়? সবাই কি হার্ভার্ড থেকে বিবিএ এমবিএ পাশ করে এসে বড়লোক হতে পারে? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ওয়েন ইউ ওয়ান্ট টু রিচ দ্য টপ, একদম আপনি অ্যাভারেজ হতে চান করতে পারবেন, কিন্তু আপনি যখন টপ হতে চান, একদম উপরে উঠতে চান, আপনার এক্সট্রাঅর্ডিনারি অনেক কিছু লাগে এবং স্পিরিচুয়ালিটি লাগে, আদারওয়াইজ আপনি উঠতে পারবেন না। সুতরাং কেউ যদি মনে করে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে, এটা কোনো সিস্টেম করে দেবে, তাহলে অটো কৃষক আসবে আর কৃষকের ছেলেরা প্রধানমন্ত্রী হবে, আই এম সরি, এটা প্র্যাকটিক্যাল না। তো যার যোগ্যতা আছে সে প্রধানমন্ত্রী হবে এবং রাজনীতি করে হতে হবে। জি, আজকে প্রথম রোজা একটা প্রশ্ন না করে আসলে পারছি না। প্রতি রোজার আগেই কেউ না কেউ স্টার হয়ে যায়, মিডিয়ায় একদম হেডলাইন হয়, কখনো পেঁয়াজ, কখনো বেগুন, কখনো চিনি, টপ হেডলাইন। এবারে সয়াবিন তেল। কিন্তু ধরেন আগে না হয় মন্ত্রী এমপি আমাদেরকে তেল দেওয়ার পেছনে অনেক তেল খরচ হতো, সেই জন্য তেলের দাম বেশি ছিল। তো এইবারে তো আসলে সেই রকম না, অন্তর্বর্তী সরকার, মানে কাউকে তেল দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। প্রশ্নটা সরাসরিই করি, আপনার কাছে কি মনে হয় যে এই সরকারও আসলে সিন্ডিকেটের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়েছে বা আসলে হিমশিম খাচ্ছে, পারছে না? না, দেখুন আমি আপনাকে একটা কথা বলি, এত বছরের আপনার বাড়িতে একটা কাজের লোক যদি 17 বছর থাকে, আপনি যদি তাকে বিদায় করে দেন, আপনি আপনার অনেক প্রয়োজনীয় কিছু পাবেন না। এটা আমাদের জন্য খুব মানে আমি তো মনে করতাম, আমি চিন্তা করেছিলাম নিজে যে বাজারের দাম আরও অনেক খারাপ হবে, কারণ যেভাবে সিন্ডিকেট ছিল গত 17 বছর যাবত, এই এসালম, গং এবং যারা তেলের ব্যবসা, খেজুরের ব্যবসা, এমন কিছু তো বাকি ছিল না। তারপর আমি আপনার তো একটু গ্রেস পিরিয়ড দিতে হবে। এই সরকার প্রথম রমজান পেল এবং সেই তুলনায় আমি মনে করি যে আমরা তো 1 মাস আগে আরও অনেক বেশি চিন্তিত ছিলাম। বিকজ 17 বছর যাবত একটা মানে আওয়ামী লীগ পতনের পর কি দেখলেন আপনি? ইমাম থেকে আরম্ভ করে স্কুলের পিয়ন সবাই ভেঙে গেল, ব্যবসায়ীরাও সবাই ভেঙে গেল। বাট এটা তো একটা সিস্টেমের মধ্যে চলছিল। তো আমার মনে হয় একটু গ্রেস পিরিয়ড তো দিতে হবে। আমি শিওর জনগণও এটা রিয়েলাইজ করে যে এরকম একটু ছাড় দিতে হবে এই সরকারকে। তাই আবারও দেখা হবে, সাথেই থাকবেন।